नमस्कार बंधुगण, आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन। देवजानीस कोजी कर्नारेर नतून एकटी ब्लगे आपनादेर स्वागत जानाई। आजकेर ब्लगटा कि निये होते चलेछे से तो आपनारा थाम्बनेल देखेई बुझे गेछेन। बाबार बाड़ीते गणेश पुजो प्रति बछरई हये थाके। तो এবছরও সাত সকালে ঘরের সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে চলে এসেছি বাবার ঘরে। এসে দেখি মা এখানে ছাদের উপর থালা বাসন ধুচ্ছিল। আর ওই দেখুন আমাদের ছাদ থেকে রাস্তার ওপারে আমাদের কলোনির নামটা দেখা যাচ্ছে। যাই হোক, অনেক দিন মায়ের ঘরে ছাদে আসিনি, তাই আজ আসার পরে ছাদে ঘুরে ঘুরে মার ঘরে গাছগুলো একটু দেখছিলাম। যদিও আজকে ছাদে গাছে খুব একটা ফুল ছিল না, তবে এখানে রাখা এই টাইম ফুলগুলো বেশ দেখতে সুন্দর লাগছিল। আর কয়েকটা অপরাজিতাও ফুটেছিল। যাই হোক, চলুন এখানে আর বেশি দেরি না করে নিচে যেতে হবে। নিচে গেলে অনেক কাজ, প্রতিবারই ভোগ বানানোর কাজটা আমার উপর পড়ে। চলুন তাহলে নিচে যাওয়া যাক। চলুন, এবার মা লেগে গেছে পুজোর কাজে। মা ওদিকে পুজোর দিকটা গুছিয়ে নেবে আর আমি এদিকে ভোগের কাজটা কমপ্লিট করব। তো এই বছরের গণেশ পুজোতে ভোগের জন্য খুব বেশি কিছু রান্নাবান্না হয়নি, ওই ঠিক যতটুকু না হলে নয় ততটুকুই। মিষ্টি দোকান থেকে মা লাড্ডু এনেছিল আর মোদকটা আনা হয়নি, কারণ মোদকটা আমি ভেবেছিলাম বাড়িতেই বানিয়ে দেব। তো সেই মতো মোদকটা বাড়িতে বানিয়েছিলাম। আর হচ্ছে লুচি, তার সাথে একটা তরকারি আর একটু পায়েস, আর সাথে ফল প্রসাদ তো আছেই। ব্যাস এটুকুই। তাই জন্য ঠিক করলাম যে প্রথমেই লুচির জন্য ময়দাটা মেখে রেখে দেব। আর এদিকে দুধটাও গরম হয়ে গিয়েছে, তাই দুধটা নামিয়ে নিলাম। চলুন এবার ঠাকুরের ভোগের রান্নাটা বসাবো, তাই কোনোভাবে নাক আর মুখটাকে কভার করে নিলাম। ভাবছি প্রথমেই পায়েসটা রান্না করে নেব, তার কারণ পায়েসের চালটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তার জন্য প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে ঘি দিয়ে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আরেকটু ঘি দিয়ে যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটা একটা তেজপাতা দিয়ে ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে দেব। ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে যখন নাড়াচাড়া করা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে। ঠিক সেই সময়ই গরম জলটা দিতে হবে। গরম জলটা যখন খুব ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করবে তখনই যে দুধটা আমরা গরম করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। চলুন এবার এই দুধের মধ্যে চালটা সেদ্ধ হতে হতে আমরা গণেশ ঠাকুরের দর্শন করে আসি। তো এই হলো আমাদের গণেশ ঠাকুর। আগের দিন রাতের বেলা আমরা গিয়ে পছন্দ করে কিনে এনেছিলাম। এই দেখুন কাজুটা আমার এখানে ভেজে রাখা আছে, আর এইদিকে চালটা কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে এসছে, তবে আরও অনেকক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে। চালটা একেবারে যখন গলে আসবে ঠিক তখনই এর মধ্যে কাজুটা আমরা অ্যাড করে দেব। একই সঙ্গে আমি দুটো এলাচও ফাটিয়ে দিয়ে দিলাম। পায়েসের চাল সেদ্ধ হওয়ার আগে যদি চিনি বা মিষ্টি প্রয়োগ করে দেওয়া হয় তাহলে চালটা কিন্তু গোটা গোটা থেকে যায়। তার জন্য একেবারে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টিটা যোগ করব। তো পায়েসটা আমার রেডি হয়ে গেছে আর আমি এখানে নামিয়ে নিলাম। আর নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম। এবার পায়েসটা আমি গণেশ ঠাকুরের কাছে ভোগের জন্য রেখে দিয়ে আসলাম। আবারও চলে এলাম রান্নাঘরে। এসেই একটা কাপের মধ্যে গরম দুধে কয়েকটা কেশর এরকমভাবে ভিজিয়ে নিলাম। এটা এখন কিছুক্ষণ এভাবেই রেখে দেব। এবার এখন যে জিনিসটা আমি বানাতে চলেছি সেটা হলো গণেশ পুজোর প্রধান আকর্ষণ। প্রতিবারই গণেশ পুজোর সময় মিষ্টি দোকানগুলোতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের মোদক বিক্রি হয়। তো আমি ঠিক করেছিলাম মোদকটা বাড়িতেই বানাবো। তার জন্য একটা পনির নিয়ে এসেছিলাম। অবশ্য পনিরের বদলে ছানাও ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে পনিরটাকে ভালো করে হাত দিয়ে দলে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো চিনি, 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে এভাবে পনিরটাকে দলে নেব। এরপরে এতে মেশাচ্ছি পাউডার মিল্ক। এখানে পাউডার মিল্কটা অ্যাড করার কারণ হচ্ছে এটা মোদকের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এখানে পাউডার মিল্কটা দেওয়ার পরেও আমি ভালোভাবে এটাকে হাতে চটকে মাখিয়ে নিয়েছিলাম। ভালোভাবে মেখে নেওয়ার পরে লো ফ্লেমে পনিরটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তার মধ্যে থাকা ময়েশ্চারটা একটু ড্রাই হয়ে আসে। আর তার সাথেই দিয়ে দিতে হবে একটুখানি এলাচের গুঁড়ো। ব্যাস এরপর ময়েশ্চারটা ড্রাই হয়ে এলে যে কেশর ভেজানো দুধটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুধটা ভালোভাবে শুকিয়ে ড্রাই হয়ে আসছে। একটু মাখা মাখা হয়ে গেলেই এটাকে আমাদের নামিয়ে নিতে হবে। আর এই কেশর মাখা দুধটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত, তাহলে মোদকের রঙটাও খুব ভালো আসবে। এবার আমি পনিরটাকে নামিয়ে নিলাম, কারণ আমাদের মোদকের যে বেসটা সেটা রেডি হয়ে গেছে। এখন এটাকে থালার মধ্যে রেখে একটুখানি ঠান্ডা হতে দেব, কারণ একেবারে গরম অবস্থায় তো কাজ করা যাবে না। হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই মোদকগুলো গড়ে নিতে হবে। চলুন এদিকে পনিরটা হালকা একটু ঠান্ডা হতে হতে ওদিকে লুচি ভাজার কাজটা কমপ্লিট করে নিই।
ব্যাস, এই যে দেখছেন ঠাকুরের ভোগের জন্য লুচি ভাজা আমার কমপ্লিট। এবার চলে এলাম আমি মোদক বানাতে। মোদকের জন্য আমি এখানে নিয়েছি একটা মোল্ড, তবে চাইলে এটা হাতেও বানানো যায়, তবে মোল্ডে মোদকটা বানালে দেখতেও খুব সুন্দর হয়। তো এখানে মোদকটা বানানোর জন্য মোল্ডের মধ্যে প্রথমে পনিরের স্টাফিংটা দিয়ে দিচ্ছি, তারপর আঙ্গুল ঢুকিয়ে গর্ত মতো করে একটা ভাজা কাজুর টুকরো আমি পুর হিসেবে এর মধ্যে রেখে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর মোদকটা রেডি হয়েছে। তো এভাবেই বাকি সমস্ত মোদকগুলো আমি বানিয়ে নিলাম, আর একটা থালার মধ্যে মোদকগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চলুন এবার মোদকটা সাজিয়ে নেওয়ার পরে একটা করে কেশর আমি প্রত্যেকটা মোদকে একটু গার্নিশ করে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে মোদকগুলো দেখতে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন মোদকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যাই হোক, মোদকটা বানিয়ে নেওয়ার পরে শুধুমাত্র এই বাঁধাকপির তরকারিটা রান্না করা বাকি ছিল। তার জন্য আগেই বাঁধাকপি আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটু ঘি দিয়েছি। এরপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু লবণ আর চিনি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু এর মধ্যে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতে ময়েশ্চারটাও একটু ড্রাই হয়ে আসবে, আর এর মধ্যে তখন ঘি ছড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। তো বাঁধাকপির তরকারিও আমাদের রেডি হয়ে গেছে। চলুন এখন ঠাকুরের কাছে ভোগের সমস্তটা দিয়ে আসি। চলুন আগের বারের মতো এবারও মা নিজের হাতে করেই পুজো করেছে, আর এখানে মায়ের পুজোও কমপ্লিট হয়ে এসেছে। তো এবার আমরা একে একে প্রণাম পর্বটা সেরে নেব। তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা ছোটোখাটো ঘরোয়া পুজো হয়েছে। তো কাউকেই ডাকাডাকি করা হয়নি, আমাদের ঘরে ঘরেই পুজো। তো এটা গণেশ ঠাকুরের কৃপাই বলুন আর যাই বলুন, সোমের সাথে তার খেলার সঙ্গী কয়েকজন ওই দিন আমাদের বাড়িতে এসেছিল। তো ওদের বললাম যে তোরা থাক, এখন প্রসাদ খেয়ে যাবি, পুজো হয়ে গেছে, প্রসাদ খেয়ে তোরা যাবি। তো সেই মতো ওরাও বসে পড়েছে এখানে প্রসাদ খেতে। বাচ্চাদের দেখবেন এক জায়গায় কখনোই স্থির করে বসিয়ে রাখা যায় না, ওরা ছটফট করতেই থাকে, ঠিক যেমন গণেশ ঠাকুরের ইঁদুরের মতো। যাই হোক, মা এখানে ওদের প্রত্যেককে খেতে দিয়ে দিচ্ছে এক এক করে। আর ওদেরকে প্রসাদ খাইয়ে একেবারে কমপ্লিট করে দেওয়ার পরে আমি আর মা পরে খেয়েছিলাম। মঙ্গল মূর্তি এবার খেয়ে নে। এটা তো একবারে নাম্বার 1 গুন্ডা। কে বৌদি? হ্যাঁ, তার বেটা জুতো আছে, আমরা তো জানিনি, আমরা তো চিনিনি তো তার বেটা কি। মোদক খেয়েছিস? মোদক কার পাতে মোদক আছে বাকি? মোদক কার পাতে বাকি আছে দেখি। মোদক খেয়েছিস? মোদক খেয়ে বল কেমন হয়েছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টি ফুলার, এ কি নতুন ডিকশনারি লিখবি নাকি রে তুই? তরকারি ঠিক আছে। ও মা, এ তরকারিটা নিয়ে আসো একটু। সোমকে তার দিদা কয়েকটা বাজি এনে দিয়েছিল গণেশ পুজোয় ফাটাবে বলে।
তো ওরা একসাথে চলে এসেছে, এখানে বাজিগুলো নিয়ে যাচ্ছে, ওরা এখন বাইরে গিয়ে বাজি ফাটাবে। আর এদিকে মাকে বলেছিলাম ওদের সবার হাতে খাওয়া হয়ে গেলে 10 টাকা বা 11 টাকা করে ওদের সবার হাতে যেন দেয়, এতে বাচ্চারাও একটু আনন্দ পাবে। ঠাকুরের ভোগ বানাবো বলে সকাল থেকে খাওয়া দাওয়া না করে শুধুমাত্র জল খেয়েই ছিলাম। তো এখন ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ওরা তো চলে গেছে, ভাইকেও খেতে দিয়ে দিয়েছি, এখন মা আর আমি খেতে বসেছি। আর আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন তারা হয়তো আজকে প্রথমবারের জন্য আমাকে চশমায় দেখছেন। তো বলে রাখি যে রিসেন্টলি একটা চোখের প্রবলেম হচ্ছে, যে একটু দূরের জিনিস আবছা লাগছে, তার জন্যই চশমাটা লেগে গেছে। বেশ কয়েকদিন হলো চশমা পরছি। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে এবছর আমাদের পাড়ার গণেশ ঠাকুর কেমন হয়েছিল বা পুজো প্যান্ডেল কেমন ছিল সেটাও আপনাদের দেখাবো। তার আগে দু একটা কথা যেগুলো প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি, সেরকম কয়েকটা কথা আপনাদের সাথে একটু বলে নেব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেবযানীজ কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আইডির লিঙ্ক বা আইডির নামগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন এবার আমরা মায়ের ঘরে খাওয়া দাওয়া শেষ করে আমি সোমকে নিয়ে চলে এসেছি আমাদের পাড়ায়। তো আমাদের পাড়ায় গণেশ পুজো উপলক্ষে রাস্তাটা পুরো একদম মেন রোড থেকে গলি রাস্তাটা পুরোটা এইভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এখনও অবধি বেলা আছে, তার জন্য খুব একটা বোঝাও যাচ্ছে না, তবে যতটা বোঝা যাচ্ছে আশা করছি আপনাদের দেখাতে পারছি। তবে সন্ধেবেলা কিন্তু দেখতে আরও ভালো লাগছিল। আর এই হলো আমাদের পাড়ার পুজো প্যান্ডেল, আর এই হলো গণেশ ঠাকুর। তো দেখে আপনারা জানাবেন কমেন্টে যে কেমন লেগেছে আপনাদের। আর এই যে দেখুন যে লাইটিংটার কথা বলছিলাম, সেটাও এইভাবে এইখান থেকে পুরো একদম মেন রাস্তা অবধি দেওয়া হয়েছে। সন্ধে হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।